প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় রাজনৈতিক অস্থিরতা, অর্থনীতির গতি ও প্রকৃতি। আর এই আলোচনার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। স্টুডিওতে রয়েছেন মাহফুজ কবির, বিশিষ্ট অর্থনীতি বিশ্লেষক, একই সাথে উনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এর গবেষণা পরিচালক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক জনাব ডক্টর শহীদুল ইসলাম জাহিদ। জনাব শহীদুল ইসলাম জাহিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আর এই আলোচনা এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকব আমি সুলতান মাহমুদ। ফিরব আলোচনায়। তার আগে বলে রাখতে চাই, দেশের অর্থনীতিকে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর থেকে নানানমুখী উদ্যোগ নিয়েছে, নানান পরিকল্পনা নিয়েছে, নানান গবেষণা করেছে, রূপরেখা তৈরি করেছে, বিভিন্ন অংশীজন থেকে সুপারিশ নিয়েছে, কতগুলো কমিশন তাদের রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্ট বাস্তবায়নের ক্ষেত্রেও সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছে বলে আমরা দেখেছি। বিশেষ করে আমরা যদি বলি, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাংক ব্যবস্থায়, পুঁজিবাজারি, জাতীয় রাজস্ব বোর্ডে, এই জায়গাগুলোতে একেবারে দৃশ্যমান যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে। এরপরও অর্থনীতি ঠিক যে গতিতে এগোনোর প্রত্যাশা ছিল সবার মধ্যে, সেটি ঠিক মতো এগিয়েছে বলে প্রতীয়মান হচ্ছে না এখনও। এরই মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই দেশের অর্থনীতিতে বা দেশের রাজনীতি এবং অর্থনীতি দুই জায়গায় একটি ধোঁয়াশে জায়গা তৈরি হয়েছে। বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে নানান বিশৃঙ্খলা ক্রমেই বাড়ছে। এই অবস্থার মধ্যে কোন পথে এগুচ্ছে আমাদের অর্থনীতি, তার গতিপথ কতটা মসৃণ, সে বিষয় নিয়ে আজ আলোচনা করব। আলোচনার শুরুতেই যেতে চাই জনাব মাহফুজ কবির, আপনার কাছে। কোন দিকে যাচ্ছে আমরা? আমাদের অর্থনীতি, সরকার যে প্রচেষ্টাগুলো নিয়েছিল বা প্রচেষ্টা চালাচ্ছিল, সেটি কি বিপথে যাচ্ছে বা বিফলে যাচ্ছে, না কোনো সুফল আমাদের সামনে আছে? ধন্যবাদ। আসলে এই প্রশ্নটা দেশের 18 কোটি মানুষের মধ্যেই ঘুরপাক খাচ্ছে যে আসলে কোন দিকে যাচ্ছে দেশের অর্থনীতি, বা এই মুহূর্তে যে রাজনৈতিক ক্ষেত্রে বেশ কিছু অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি। আসলে খুবই দুঃখজনকভাবে যে হাতি হত্যাকাণ্ড যেটি হয়েছে, তো সেটি মানুষকে তো অনেক কষ্ট দিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে সরকার চেষ্টা করছে যে এই যারা অপরাধী রয়েছে তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। তো এই একটা পরিস্থিতি, সেটি কিন্তু আসলে আমি মনে করি যে একেবারে নতুন কোনো কিছু নয়। আমরা তো দেখতে পাচ্ছি যে প্রায় 16-17 মাস ধরে বিভিন্ন রকমের অস্থিরতা, শিল্পাঞ্চলে অস্থিরতা, এবং একই সঙ্গে যে বিভিন্ন জায়গাতে যে কিছু ধ্বংসাত্মক কর্মকাণ্ড, তারপরে প্রায় প্রতিদিনই রাস্তায় যে সমস্ত রাস্তা ঘেরাও করে সেখানে যে বিভিন্ন রকমের আন্দোলন, তো সেগুলো একটার পর একটা কিন্তু এই অন্তর্বর্তী সরকার সামাল দিচ্ছে। এবং আমি বলবো যে এই অন্তর্বর্তী সরকারের একটা বড় একটা অ্যাপ্রোচ, এটা খুব ব্যতিক্রমধর্মী। সেটা হলো যে এই সরকার কিন্তু কোনো বল প্রয়োগ করেনি। যে সিভিল রাইটস যেটা আছে, যে প্রতিবাদ করার বা আন্দোলন করা, সেটা কিন্তু সম্পূর্ণ সমর্থন দিয়েছে এবং শান্তিপূর্ণ উপায়ে কিন্তু তাদের সঙ্গে আলাপ আলোচনা করে এই সমস্যার সমাধান করার চেষ্টা করেছে। তো আমরা যে পরিমাণে আন্দোলন দেখেছি গত 16-17 মাসে, বাংলাদেশে কিন্তু এত বেশি আন্দোলন এত অল্প সময়ে কিন্তু হয়নি। তো এই অন্তর্বর্তী সরকার তো অনেক চেষ্টা করছে, তারা 11টা সংস্কার কমিশন তৈরি করেছে, এবং এর পাশাপাশি আরও বেশ কয়েকটি কিন্তু টাস্কফোর্স তৈরি করেছে, অনেকগুলো কমিটি হয়েছে। তো এই যে আর্থিক খাত, বিশেষ করে ব্যাংকিং খাত, এবং একই সঙ্গে যে শেয়ার বাজার, এটি ছাড়াও এনবিআরই রিফর্ম যেটি আপনি বলেছেন, আর এর পাশাপাশি উন্নয়নের অগ্রাধিকার পুনর্নির্ধারণের জন্য কিন্তু টাস্কফোর্স হয়েছে, বিবিএস সংস্কারের জন্য টাস্কফোর্স হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু উদ্যোগগুলো খুবই ভালো। হ্যাঁ, কিন্তু এগুলো বাস্তবায়ন করতে গেলে তো দেখা যায় যে বিভিন্ন রকমের যে স্বার্থান্বেষী গোষ্ঠী থাকে, যারা আসলে পরিবর্তন চায় না, তো তাদের দিক থেকে যেমন একটা অদৃশ্য বাধা থাকে, এবং একই সঙ্গে এই নির্বাচনকে ঘিরে এই যে বিভিন্ন রকমের গোষ্ঠী কিন্তু এখন তৎপর রয়েছে। তো এখন সরকার তো একটু কোঅপারেটিভই, মানে আমরা তো দেখতে পাচ্ছি যে না, সরকার যে অ্যাপ্রোচগুলো নিচ্ছে সেখানে তো
তো ওইরকম যেহেতু বল প্রয়োগ করা হচ্ছে না, এই কারণেই অনেকে হয়তো মনে করছেন যে না, এটা একটা সুযোগ অস্থিতিশীলতা আরো বাড়ানোর। মানে সরকারকে দুর্বল ভাবছে। ভদ্রতাকে দুর্বলতা হিসেবে আসলে নিচ্ছে আমার মনে হয় এই মুহূর্তে। তো এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে এই যে অস্থিরতা বিশৃঙ্খলা, তো এটার কারণেই কিন্তু আসলে অনেকে হতাশ হচ্ছেন। বিশেষ করে যে ব্যবসায়ীরা তো একটা স্থিতিশীল পরিবেশ চান, আর বিশেষ করে যারা বিদেশি বিনিয়োগকারী তারা সবসময় নজর রাখছেন যে বাংলাদেশের পরিস্থিতি কেমন, কোন দিকে যাচ্ছে। তো তারাও কিন্তু এখন বাংলাদেশে সেভাবে বিনিয়োগ নিয়ে আসছে না। তো এবং একই সঙ্গে নির্বাচনের পরে যে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক হবে, বিনিয়োগের পরিস্থিতির উন্নতি হবে, তো সেটার প্রত্যাশাও কিন্তু মানুষের মধ্যে আছে। যেহেতু রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে, তো আসার পরে হয়তো আলাপ আলোচনা ভিন্ন রকম হবে, বা তাদের আসলে ইনভেস্টমেন্ট পলিসিটা কেমন, তো সেই অপেক্ষা কিন্তু অনেকে করছেন। তো এর মধ্যে যে অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি, এই অস্থিরতার কারণে আমার মনে হয় যে যারা ব্যবসায়ী, যারা বিনিয়োগ করতে চান, তারা কিন্তু আসলে দোটানায় পড়ে গেছেন যে আবার বিনিয়োগ করে কোনো একটা বিশৃঙ্খল অবস্থা হয় কিনা, তো তারপরে তাদের বিনিয়োগের অবস্থাটা কি দাঁড়াবে। তো এই বিষয়গুলো আসলে মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে, এবং আমি মনে করি যে এই যে মেন্টাল ব্লক যেটা তৈরি হয়ে গেছে, তো সেইটা কিন্তু আসলে এই বিনিয়োগের পথে বাধা সৃষ্টি করছে। আমি মনে করি যে আসলে এটা সাময়িক, এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে আসলে তৎপরতা শুরু করেছে, এবং যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য বা আসলে এটার ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা কিন্তু যথেষ্ট তৎপর, এবং আইন শৃঙ্খলা স্বাভাবিকভাবে আর কি পরিচালনা করার জন্য তারা যথেষ্ট কাজ করছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে বিজিবি মোতায়েন করা হয়েছে, বা এই যে সামরিক বাহিনী, তারাও কিন্তু বিভিন্ন জায়গাতে ভিজিবল। তো এটা আমার কাছে মনে হচ্ছে যে আর একটু অগমেন্ট করতে হবে, একটু স্ট্রেনথেন করতে হবে। তার কারণ নির্বাচনের আগে আরো হয়তো কোনো গোষ্ঠী তার বিভিন্ন রকম পরিকল্পনা করছে, তো পরিকল্পনা বাস্তবায়নের আগেই আসলে উদ্যোগ নিয়ে আসলে নিতে হবে, এবং সেই উদ্যোগের আমরা বলে থাকি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, এবং এটি কিভাবে সামাল দিতে পেরেছে সেটার আমাদেরকে দেখার অপেক্ষায় থাকতে হবে। ধন্যবাদ জনাব মাহফুজ কবির। আমি একটু আসতে চাই প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম জাহিদ, আপনার কাছে আপনার বিশ্লেষণটা কি? এই যে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অঙ্গনে যে একটি দৃষ্টি বাংলাদেশের দিকে রয়েছে, বিশেষ করে ব্যবসায়ী বা যে দেশগুলো আমাদের থেকে আমদানি করে, যাদের সাথে আমাদের বাণিজ্য রয়েছে, তারা দেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটিও বিবেচনা করছে। এতে কি যে দিকে আমরা এগুচ্ছি বা যে অস্থিরতা আমরা দেখছি, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমাদের অর্থনীতির অগ্রযাত্রার পথে কোন ধরনের কোনো প্রতিবন্ধকতা আপনি দেখছেন কিনা? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমাদের এই প্রোগ্রাম যারা দেখছেন তাদের সবাইকে। বাংলাদেশের একটি ন্যাচারাল অ্যাডভান্টেজ রয়েছে। ন্যাচারাল অ্যাডভান্টেজটি হচ্ছে যে একটি বিপুল জনসংখ্যা তথা একটি বিস্তৃত বাজার। এই 18 কোটি মানুষের জন্য যে আভ্যন্তরীণ বাজার এবং বৈদেশিক বাজার, এটা কিন্তু যে কোনো ব্যবসায়ী মহল, তারা দেশি হোক অথবা বিদেশি হোক, তাদের জন্য খুবই লুক্রেটিভ একটি ডেস্টিনেশন। এখন প্রশ্ন হচ্ছে ব্যবসায়ী মহল তারা আসলে কি চান? তারা যেটা চান সেটা হচ্ছে যে কস্ট অফ ডুইং বিজনেস সেটা কমে যাবে বা কম থাকবে তুলনামূলকভাবে। আর সেটা যদি একটি সহনশীল পর্যায়ে থাকে, কিন্তু তার চেয়েও বেশি যেটা, সেটা হচ্ছে একটি বাজারের স্থিতিশীলতা। সেই স্থিতিশীল পরিবেশটা কিন্তু হচ্ছে তারা সকলেই দেখতে চান। অর্থাৎ মুক্তবাজার অর্থনীতিতে চাহিদা এবং যোগান এর যে স্থিতিশীলতা, সেটাই কিন্তু আসলে যারা বাজার সংশ্লিষ্ট মহল আছেন তাদের কাছে মুখ্য বিবেচ্য বিষয়। এখন প্রশ্ন জাগে যে বাংলাদেশে তাহলে বাজারটা কোন পর্যায়ে রয়েছে? বাজার যেটা রয়েছে সেটা হচ্ছে যে আভ্যন্তরীণ বাজারে কিছুটা সংকোচন তো আমরা লক্ষ্য করছি। কারণ হচ্ছে আমাদের যে মুদ্রাস্ফীতি সেটা এই নিকট অতীতেও যেটা ডাবল ডিজিট ছিল, অর্থাৎ আমাদের প্রকৃত আয় যেটা আছে সেটা কিন্তু খুব বেশি বাড়েনি, এবং হচ্ছে মাথাপিছু যে গড় আয় সেটাও কিন্তু আসলে সেই উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করতে সক্ষম হইনি আমরা নিকট বৎসরগুলোতে। এর যৌক্তিক কিছু কারণও আছে। কারণটা হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে পট পরিবর্তন, বিশেষ করে জুলাই আগস্ট গত বৎসর 2024 সালের পট পরিবর্তনের পরে এই দেশের অর্থনীতির যে লুপহোলস গুলো, দুর্বল দিকগুলো, সেগুলো কিন্তু জনসমক্ষে আসা শুরু হলো। বাংলাদেশের যে ব্যাংকিং সেক্টর, বাংলাদেশের যে ইন্স্যুরেন্স সেক্টর, বাংলাদেশের যে পুঁজিবাজার, এই সমস্ত কিছুই বিগত দশকে কিন্তু আসলে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। এখান থেকে উত্তরণের জন্য যে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, কিন্তু তাদেরকে কিন্তু আসলে ম্যান্ডেট দেওয়া হয়েছিল তিনটি। একটি হচ্ছে যে তারা সংস্কার করবেন,
এবং তারা পরবর্তীতে হচ্ছে গণতান্ত্রিক উত্তরণের দিকে তারা হচ্ছে যাবে এবং কিছু যারা দুষ্কৃতকারী তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবেন। বিচার, সংস্কার এবং হচ্ছে পরবর্তী ধাপে হচ্ছে গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি উৎকৃষ্ট নির্বাচনের মাধ্যমে তারা হয়তো দায়িত্ব হস্তান্তর করবেন। কিন্তু আমরা যেটা দেখছি যে নিকট অতীতে সরকার কিন্তু খুব বেশি সহযোগিতা পাননি। যারা ব্যবসায়ী মহল আছেন তারা হয়তো অনেকেই নতুন করে ব্যবসা শুরু করবেন সেটা আমরা দেখতে পাইনি। ব্যাংক ব্যবস্থা থেকে তারা ঋণ গ্রহণ করবেন, ব্যাংক ব্যবস্থাপনা একেবারেই হচ্ছে তারা কোষাগার শূন্য করে রেখে চলে গেছে। এখান থেকে নতুন কোনো বিনিয়োগকারী তারা কোনো আশা পাচ্ছেন না যে এখান থেকে তারা ধার করে নতুন কোনো ফ্যাক্টরি ওপেন করবেন অথবা ইতিমধ্যে চালু কারখানাগুলো তারা সচল রাখতে সক্ষম হবেন। নাম্বার 1। নাম্বার 2 যেটা, এখানে কিন্তু নিকট অতীতে ডলারের দাম প্রচুর বেড়ে গেছে। এটা 2-3 বছর আগেও যেটা ছিল হচ্ছে যে মূল্যটা ছিল সেখান থেকে প্রায় 50% এর উপরে কিন্তু ডলারের দাম বেড়ে গেছে। তাহলে আমাদের আমদানি ব্যয় কিন্তু আসলে বেড়ে গেছে। নিকট অতীতে হচ্ছে আমরা ইউরোপে বড় যুদ্ধের কথা দেখতে পাচ্ছি এবং হচ্ছে মিডল ইস্টেও কিন্তু যুদ্ধ পরিস্থিতি বিরাজমান ছিল বা এখনো আছে। তারপরে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের তথা আরো বেশ কিছু দেশের উপরে যে নতুন শুল্ক নীতি, যে ট্রাম্পের শুল্ক নীতি, সেটারও কিন্তু একটা অভিঘাত আমরা লক্ষ্য করেছি। যে সুতরাং বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশটা এই মুহূর্তে খুব বেশি সুখকর অবস্থায় নেই, এটা যেভাবে সত্যি, তবে এর সাথে সাথে এটাও সত্যি যে বেশ কিছু যৌক্তিক কারণ, সেগুলো আন্তর্জাতিক কিছু কারণ এবং হচ্ছে দেশীয় কিছু কারণও কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি। তবে আমি আশাবাদী এই অর্থে যে বাংলাদেশ যেহেতু 18 কোটি মানুষের দেশ, এখানে হচ্ছে শ্রম বাজার সেটা কিন্তু হচ্ছে তুলনামূলকভাবে মজুরি স্তর বা মজুরি কাঠামো সেটা অনেক কম এবং হচ্ছে কম মজুরিতে আমাদের অনেক ভাই বোন তারা হচ্ছে কাজ করে রপ্তানিযোগ্য পণ্যগুলো এখনো কিন্তু তারা হচ্ছে সচল রাখার জন্য ব্যবস্থা করছেন এবং আমদানি ব্যয় যদিও বৃদ্ধি পেয়েছে তারপরেও কিন্তু হচ্ছে যে আমদানি সরবরাহ যেটা আছে সেটা কিন্তু উল্লেখযোগ্য হারে কমেনি। তো সুতরাং বাংলাদেশের যে বাজার কাঠামো সেটা খুব বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এটা আমরা মনে করি না। আমরা যেটা মনে করি যে আন্তর্জাতিক বাজারে যে স্থিতিশীল পরিবেশের সাথে সাথে দেশীয় বাজারে হয়তো একটা স্থিতিশীল পরিবেশ আমরা অদূর ভবিষ্যতে দেখতে পাবো। ধন্যবাদ, আমরা এটাও ধন্যবাদ বলতে জনাব চাই যে জনাব বাংলাদেশে ডক্টর শহীদুল ইসলাম জাহিদ। আমরা আপনি যে আশা প্রকাশ করেছেন সেটি যেন আমাদের জন্য ঘটে এবং সেটিরই যেন বাস্তবায়ন হয়, সেটি যেন আমাদের কাছে দৃশ্যমান হয়, সেই অপেক্ষায় থাকবো। এই পর্যায়ে নিতে হবে একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবার আমাদের অতিথিদের সঙ্গে নিয়ে ফিরবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের আজকের নির্ধারিত আলোচনায়। আজকের আমাদের আলোচনার বিষয় রাজনৈতিক অস্থিরতা ও অর্থনীতির গতি প্রকৃতি। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন BISS এর গবেষণা পরিচালক এবং বিশিষ্ট অর্থনীতি বিশ্লেষক মাহফুজ কবির, এবং আরও রয়েছেন আমাদের সাথে অনলাইনে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় চেয়ারম্যান ডক্টর শহীদুল ইসলাম জাহিদ। আমি আবার আলোচনায় ফিরতে চাই ডক্টর মাহফুজ কবির আপনাকে দিয়ে। এই যে আমাদের আপনারা বলছিলেন দুজন যে সরকার কতগুলো উদ্যোগ নিয়েছে, এই যে উদ্যোগগুলো নিল তার কোনো বাস্তবায়ন যেটা আমরা এখন দেখছি সেটিকে ভবিষ্যতে এই কন্টিনিউ করবার কোনো রূপরেখা কি এই সরকার দিয়ে যাচ্ছে বা দিয়ে যাওয়া উচিত, বা দিয়ে গেলে সেটি ভবিষ্যৎ সরকার সেটিকে কতটা এক্সিকিউশনে যাবে বলে আপনার মনে হয়? এখানে একটা পরিষ্কার ইমপ্লিকেশন আছে, আমাদের জুলাই চার্টারের কিছু বাধ্যবাধকতা আছে। তার কারণ যেহেতু এই জাতীয় নির্বাচনের দিনই যেহেতু গণভোটটা হবে, তো সুতরাং এটা কিন্তু পরবর্তী সরকারের জন্য 270 দিনের মধ্যে মানে এটাকে এক্সিকিউট করার কিন্তু একটা বাধ্যবাধকতা তৈরি হয়। এটা একটা দিক। আর দ্বিতীয় দিকটা হলো যে এই রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তো তাদের যে ইলেকশন ম্যানিফেস্টো আছে ওইখানে কিন্তু আমরা একটা ইন্ডিকেশন পাবো যে কোন কোন সংস্কার প্রস্তাব আসলে পরবর্তী সময়ে এগিয়ে নেওয়া যাবে। তবে একটা বিষয় সত্য যে 50টির বেশি কিন্তু অধ্যাদেশের মধ্যে তৈরি হয়ে গেছে এবং আমার ধারণা এগুলোর বেশিরভাগই কিন্তু আমাদের দেশের জাতীয় যে স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ, সেগুলোর সাথে সম্পর্কিত। তো এইগুলাকে ধীরে ধীরে এই নির্বাচিত যে সরকার আসবেন তারা কিন্তু হয়তো যে পার্লামেন্ট সেখানে নিয়ে গিয়ে সেটা নিয়ে ভোটাভুটি করার হয়তো উদ্যোগ গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস।
এবং আসলে এই বড় যে রাজনৈতিক দল তাদের দিক থেকেও কিন্তু এক ধরনের ইন্ডিকেশন আছে যে যে আসলে বিষয়গুলো জরুরি সেগুলোর জন্য অধ্যাদেশ প্রণয়ন করে কিন্তু কাজগুলো চালিয়ে নেওয়া যায়। তো সুতরাং সংস্কারের কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। এখন এত অল্প সময়ের ভিতরে তো এতগুলো উদ্যোগ এটা বাস্তবায়ন করা কঠিন। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এইগুলোকে যদি বিচার বিশ্লেষণ করে সেটা ওই যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যে নিজস্ব যে ম্যানিফেস্টো আছে বা তাদের দলের যে সমস্ত পরিকল্পনাগুলো আছে তো সেগুলোর সঙ্গে যদি ইন্টিগ্রেট করা সম্ভব হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো দীর্ঘমেয়াদে আমরা একটা সুফল দেখতে পাবো। আর একদিনে তো আসলে এতগুলো সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা কঠিন। এটা হয়তো এক দশকও লেগে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ করে যে আমাদের যে সংস্কার কমিশন ছিল স্থানীয় সরকারের, তো সেখানে আমরা অনেকগুলো আসলে সংস্কারের প্রস্তাব দিয়েছি। তো সেগুলোর অনেক আছে দীর্ঘমেয়াদী প্রস্তাব, এরকম 11টা সংস্কার কমিশন থেকে এরকম অনেকগুলো দীর্ঘমেয়াদী প্রস্তাব রয়েছে। তো সেগুলো একদিনে হবে না। মোট 15টা সংস্কার কমিশন, 11টা সংস্কার কমিশন এবং এর পাশাপাশি হচ্ছে 4টা টাস্কফোর্স এবং পরে আরেকটা টাস্কফোর্স হয়েছে। তো এই 5টি টাস্কফোর্স এবং কিছু কমিটি আছে যেমন হোয়াইট পেপার কমিটি। তো সেগুলার আসলে এই অনেক অনেক আসলে সংস্কার প্রস্তাব, তো সেগুলো বাস্তবায়ন করতে অনেক সময় লাগবে। তবে এই অল্প সময়ের ভিতরে বেশ কিছু সংস্কার হয়তো করা যাবে, কিন্তু সেটার জন্য রাজনৈতিক যে প্রজ্ঞা এবং একসঙ্গে যে ডিটারমিনেশন, তো সেগুলো খুব ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি যে এইগুলো এই সংস্কার প্রস্তাবগুলোকে যদি খুব সিরিয়াসলি নিয়ে বিচার বিশ্লেষণ করে প্রয়োজনে সংসদের মাধ্যমে যদি মানে সংশ্লিষ্ট আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে হয়তো আমি মনে করি যে এটা হয়তো বাস্তবায়ন করা সম্ভব হবে। কিন্তু অতীতের যে রাজনৈতিক সংস্কৃতি তাতে আগামীর যে রাজনৈতিক দল আমরা যেটি এখন মনে করছি কোনো না কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, সেটির সাথে অতীতের রাজনৈতিক সংস্কৃতি ভুলে গিয়ে এই যে এখন অন্তর্বর্তীকালীন সরকার যে প্রস্তাবনাগুলো রেখে যাচ্ছে তাতে আমরা দেখছি যে কোনো কোনো রাজনৈতিক দলের যে চিন্তা চেতনা তার বাইরে গিয়ে অনেক সংস্কার প্রস্তাব আছে, সেগুলো কতটা বাস্তবায়নযোগ্য? এখন আমরা তো আশাবাদী হতেই পারি, তার কারণ আমরা দেখেছি যে আসলে বড় যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের একটা কমিটমেন্ট আছে। তার কারণ জুলাই চার্টারে কিন্তু সাইন করেছেন প্রায় সব মানে বড় রাজনৈতিক দল, এবং তাদের মধ্যে যদি কেউ ক্ষমতায় আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই চার্টার যেহেতু তারা সাইন করেছেন এবং তারা কিন্তু যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন বা যেগুলো নিয়ে হয়তো তারা এখনই সরাসরি কিছু বলতে চান না, তো সেগুলার বাদে যেগুলোতে তারা অ্যাগ্রি করেছেন তো সেইগুলো তো তারা নিশ্চয়ই বাস্তবায়ন করবেন, এই কারণে তারা অ্যাগ্রি করেছেন। তো সুতরাং একেবারে সংস্কারের সব প্রস্তাব যে পানিতে চলে যাবে সে বিষয়টা এরকম নয়, অনেকগুলোই আসলে নিয়ে তারা কাজ করবেন। এবং আমরা দেখতে পেয়েছি যে বড় রাজনৈতিক দলের তাদের যে নিজস্ব কিছু এজেন্ডা আছে সংস্কারের, তো সেগুলোর সাথে আমাদের যে সমস্ত প্রস্তাবগুলো আছে সেগুলো অনেক কিছু মিলে যায়। তো সুতরাং আশাহত হওয়ার আমি তেমন কোনো কিছু দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, এখন যে দল ক্ষমতায় আসবেন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কিন্তু দেশের অর্থনীতি। তার কারণ অর্থনীতিতে কিন্তু অনেক চ্যালেঞ্জ তৈরি হয়েছে, দেশের ভিতরের চ্যালেঞ্জ, অস্থিরতার কারণে অনেকে হয়তো বিনিয়োগ করেননি, এই তো আমাদের কন্ট্রাকশন মানিটারি পলিসি সেটার কারণে অনেকে পিছিয়ে আছেন। এবং এটি ছাড়াও অনেক ব্যবসায়ীকে আমরা দেখেছি যে তারা কিন্তু পালিয়ে গেছেন এবং অনেকে জেলে আছেন। তো এখন তাদের বিচার করা এবং এই প্রতিষ্ঠানগুলোকে চালু রাখা, আর একই সঙ্গে বিদেশে আমাদের যে রপ্তানি সেটা বাড়ানো এবং একই সঙ্গে যে আমাদের বিদেশি বিনিয়োগ সেটাকে নিয়ে আসা, তো এগুলো অনেক কাজ আছে তাদের। তো এখন অর্থনীতিকে হয়তো সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে যে দলই ক্ষমতায় আসুক, এরপরে যে বাকি যে সংস্কারগুলো সেগুলো নিয়ে তারা হয়তো অগ্রসর হবেন। তবে আসলে আমাদের এখন একটু লক্ষ্য করতে হবে যে তাদের পলিটিক্যাল ম্যানিফেস্টোগুলো কীরকম, তারা নির্বাচনে মানে জয়লাভ করলে তাহলে কী কী কাজ তারা করতে চান। তো সেটার সঙ্গে আমি মনে করি যে যারা আসলে সংস্কার কমিশনগুলোতে বা কমিটি টাস্কফোর্সগুলোতে ছিলেন তাদের এখন একটা বড় দায়িত্ব হবে যে এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করা। তবে যে অবস্থা বা যে অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি, এটা খুব দ্রুত আসলে যদি আইন শৃঙ্খলা বাহিনী এটা বিশেষ করে নির্বাচনের জন্য একটা পরিবেশ তৈরি করেন এবং আলোচনা করার সুযোগ থাকে রাজনৈতিক দলগুলোর সাথে, তাহলে আমি মনে করি যে এখানে অনেক কিছুতে অ্যাগ্রি করানো যাবে এই বিশেষ করে যে রাজনৈতিক দলগুলোকে। ধন্যবাদ। আমরাও সেই অপেক্ষা করছি। জনাব মাহফুজ কবির, আমরা এবার একটু যেতে চাই ডক্টর শহীদুল ইসলাম জাহিদ আপনার কাছে। এই যে ডক্টর মাহফুজ কবির বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর যে নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহার প্রণয়নের প্রত্যেকটি দল খুব বড় বড় বিশেষজ্ঞদেরকে দিয়ে কমিটি গঠন করেছে, তারা কাজ করছে। দেশি বিদেশি আমরা বিভিন্নভাবে শুনতে পাই যে এক একটি টিমে 25 জন 30 জন করে বিদেশি পিএইচডি হোল্ডার, বিদেশ থেকে ডিগ্রি নেওয়া, তারা আসছেন, সেখানটাতে কাজ করছেন। আদতে বাংলাদেশের সমস্যা ভেতরে থেকে সমাধান না বিদেশি পরিকল্পনায় সমাধান, কোন পথ
বাংলাদেশের অর্থনীতির গতিকে ত্বরান্বিত করতে পারবে বলে আপনি বিশ্বাস করেন? এবং রাজনৈতিক দলের যে ইশতেহারগুলো আমরা সামনে আশা করছি, সেখানে কোন ধরনের ইশতেহার চাচ্ছেন বা অর্থনীতির জন্য কোন কোন ঘোষণা থাকা দরকার বলে আপনি মনে করছেন? না, আপনাকে ধন্যবাদ। মূলত আপনার প্রশ্ন থেকে আমি দুটা বিষয় এখানে উপলব্ধি করছি। একটা হচ্ছে যে সংস্কারের ক্ষেত্রে দেশি অথবা বিদেশি এই যৌথ প্রয়াস দরকার নাকি কি ধরনের একটি সংস্কার মডেল, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পরবর্তী নির্বাচন বা পরবর্তী বাংলাদেশ এর জন্য কি ধরনের ইশতেহার আমরা প্রত্যাশা করি। আমি যদি প্রথম প্রশ্নের দিকে যাই, দেখুন আমি সবসময় যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে এন্ডোজেনুইটি মডেল। ডেভেলপমেন্ট ইকোনমিস্ট হ্যারোল্ড ডোমার ওনার প্রখ্যাত একটি মডেল, সেটা হচ্ছে যে এন্ডোজেনুইটি মডেল। অর্থাৎ লোকাল উন্নয়ন যেটা আছে, এই দেশের উন্নয়ন, এই দেশের সমাজ, এই দেশের সংস্কৃতি, এই দেশের অর্থনীতি, এই দেশের রাজনীতি, এ দেশের ধর্ম, এ দেশের কৃষ্টি কালচার, সমস্ত কিছুর উপর ভিত্তি করে একটি সুনির্দিষ্ট ইউনিক মডেল হওয়া উচিত। মার্কিন যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে উন্নত রাষ্ট্র, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নয়নের মডেল অথবা জাপান দেশের উন্নয়নের মডেল অথবা ইউরোপিয়ান ইউনিয়নের উন্নয়নের মডেল যদি আমরা বাংলাদেশে এখানে ইনকর্পোরেট করতে চাই, আমদানি করতে চাই, তাহলে এটা হয়তো সেভাবে ফলপ্রসূ হবে না। মস্কোতে যে পরিমাণ শীত হয়, সেখানে সেই শীতের আদলে সেখানে জ্যাকেট পরিধান করা হয়। বাংলাদেশে এই ডিসেম্বর মাসে এখন যে শীতকাল, এই শীতকালে কিন্তু হচ্ছে মস্কোর জ্যাকেট পরে বাংলাদেশের শীত কিন্তু আপনি কাটিয়ে দিতে পারবেন না। আপনার গরমে হয়তো আপনি অস্থির হয়ে যাবেন। আবার বাংলাদেশের যে শীতকালে আমরা যে পোশাক পরিধান করি, এই শীতের কাপড় দিয়ে আপনি স্ক্যান্ডিনেভিয়ান দেশের যে শীত বা বরফ পড়ে সেটা কিন্তু আপনি পার হতে পারবেন না। সুতরাং বাংলাদেশের জন্য আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে আমরা উন্নত দেশগুলো থেকে শিখবো, যেটা আমরা এই মুহূর্তে যে সংস্কার কমিশন গুলো হয়েছে সেখানে আপনি যথার্থই বলেছেন যে নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে খ্যাতনামা অধ্যাপকগণ বা বিশেষজ্ঞগণ তাদের সমন্বয়ে যে কমিটিগুলো করা হয়েছে, কমিশন করা হয়েছে, বলে তাদের নির্দেশনাগুলো, তাদের যে শিক্ষা, তাদের যে অভিজ্ঞতা, সে সমস্ত কিছু আমরা এখানে পাই টু পাই হচ্ছে আমরা এখানে বিশ্লেষণ করব এবং বাংলাদেশের সামাজিক বাস্তবতা, অর্থনৈতিক বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতার সাথে সংশ্লিষ্টতা ঘটিয়ে, মিশ্রণ ঘটিয়ে আমাদের এখানে একটি নতুন মডেল এটা ডেভেলপ করতে হবে বলে আমি মনে করি, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা আছে সেটা হচ্ছে যে পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা কি ধরনের মানে ইশতেহার বা পরিকল্পনা আমরা আশা করি। আমি নির্দ্বিধায় বলতে চাই, আমাদের বিজ্ঞ রাজনৈতিক মহল যারা আছেন তাদের কাছ থেকে আমরা আকাশ কুসুম কোনো গল্প শুনতে চাই না। আমরা বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাগুলো আছে, এখানে হচ্ছে বেকারত্বের সমস্যা প্রকট। এখানে লক্ষ লক্ষ মানুষ না, এখন কোটি কোটি মানুষ এখানে বেকারত্বের যে অভিশাপ সেটা নিয়ে কিন্তু আসলে তারা জীবন নির্বাহ করছেন। উচ্চশিক্ষিত বেকার, তাদের হার দিনে দিনে বেড়ে যাচ্ছে। দারিদ্র্য সীমা সেটা কিন্তু হচ্ছে নতুন করে কর্মসংস্থান বাড়ানোর মতো করে এবং বিনিয়োগ বান্ধব আমরা ইশতেহার চাইব। জনাব শহীদুল ইসলাম জাহিদ, আমরা এই আলোচনা নিয়ে আবার আপনার কাছে ফিরব বিরতির পর। তার আগে আবার একটি বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিচ্ছে আরও একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরবো আবার আমাদের অতিথির সঙ্গে নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছে আমাদের নির্ধারিত আলোচনায়। আমরা আলোচনায় ফিরতে চাই যে আলোচনা শেষ না করেই আমরা বিরতিতে গিয়েছিলাম। ডক্টর শহীদুল ইসলাম জাহিদ, আপনাকে দিয়ে আমরা যেটি বলছিলাম যে ডক্টর শহীদুল ইসলাম জাহিদ আপনিও বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর ম্যানিফেস্টোতে কি কি থাকা দরকার বা ইশতেহারে কি কি থাকা দরকার। আমরা যে অর্থনৈতিক যে চ্যালেঞ্জের কথা বলছি, অর্থনীতি যে কঠিন অবস্থা পার করছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে, সেই জায়গা থেকে উত্তরণে আগামী সরকারের কি করা দরকার এবং যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার আসবে এবং সেই সরকারের নির্বাচনী বা যারা সরকারে আসতে চাইছেন সেই নির্বাচনী ইশতেহারে অর্থনীতির উন্নয়নে বা অর্থনৈতিক উত্তরণে কি কি সুনির্দিষ্ট বিষয় থাকা দরকার বলে আপনি মনে করছেন? না, দেখুন,
আমরা যে আলোচনাটা ইতিপূর্বে আমরা শুরু করেছিলাম তারই ধারাবাহিকতায় যদি বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের একটি স্বয়ংসম্পূর্ণ স্বাবলম্বী একটি অর্থনীতির মেরুদণ্ড আমাদেরকে দাঁড় করাতেই হবে। কারণ হচ্ছে এই বাংলাদেশী এরা কিন্তু আসলে যুগে যুগে রক্ত দিয়েছে, এরা সত্যি খুব অভাগা জাতি। আমি একটু খেয়াল করছিলাম যে দেখুন, এই 52 থেকে ৭১, ৭১ থেকে ৯০, ৯০ পরে আবার ২০০৮ একটি ৭ একটি ছন্দপতন হলো। তারপরে আবার ২৪ বড় ধরনের একটি গণ অভ্যুত্থান যে আমরা দেখলাম। এই টাইম স্প্যানটা যদি আমরা হিসাব করি, প্রতি প্রায় ২০ বৎসর পর পর একটি বড় ধরনের একটি আন্দোলন সংগ্রাম কিন্তু এই দেশের মানুষকে করতে হয়েছে। এর মূল কারণটা কি দেখুন, কারণটা হচ্ছে কিন্তু একটি অর্থনৈতিক বৈষম্য, কর্মহীনতা, দারিদ্র্য, বেকারত্ব এবং হচ্ছে অর্থনৈতিক স্থবিরতা, এই সমস্ত কিছুই কিন্তু মূল কারণ। ২৪ যে গণ অভ্যুত্থান, এর প্রায়র যদি আমরা একটা ঘটনা দেখি, সেটা হচ্ছে ২০১৮ সালের কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী আন্দোলন। সেখানেও কিন্তু আমাদের এই যুব সমাজ, ছাত্র সমাজ তারা মাঠে আসলো। সেটা হচ্ছে মূল কথা, সেটা হচ্ছে যে তারা একটি বৈষম্যহীন বাংলাদেশ চায়, যেখানে তারা কর্মহীনতা দেখতে চায় না। সবাই তুলনামূলকভাবে মোটামুটি ভাবে একটা কর্ম পরিবেশ এবং কর্ম করে খাবে, এরকম কিন্তু তারা কিন্তু উচ্চ বেতন চায় না। তারা হচ্ছে একটি কর্মসংস্থান এর কথা তারা কিন্তু আসলে বলে আসে। সুতরাং আগামীতে যারা সরকার গঠন করবেন তাদের প্রতি আমরা শুভকামনা জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই এবং তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি যে তারা এই বেকারত্বের অভিশাপ থেকে আমাদের যুব সমাজকে মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট কর্মসংস্থান সৃষ্টি করবেন। নাম্বার 1, তারা হচ্ছে যে বেকারত্বের পাশাপাশি যে দারিদ্র্য যে আছে, তাহলে যারা হচ্ছে দেখা যাচ্ছে অনেক জনগোষ্ঠী আছে, যারা প্রান্তিক জনগোষ্ঠী, যারা বয়োবৃদ্ধ জনগোষ্ঠী, যারা শিশু, ভালনারেবল গোষ্ঠী যারা আছে, দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, তাদের দারিদ্র্য সীমা থেকে উত্তরণের জন্য যথেষ্ট কর্মপরিকল্পনা আমরা ইশতেহারে দেখতে চাই। সাথে সাথে আরো দুটো বিষয় আমি একটু আলোকপাত করতে চাই। একটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক সংস্কার। যে প্রাতিষ্ঠানিক সংস্কার না হওয়ার কারণে, বিশেষত ধ্বংস করার কারণে এই সময়ে সময়ে আমাদের বাংলাদেশী ভাই বোনেরা হচ্ছে রাজপথে নেমে আন্দোলন করছেন, সংগ্রাম করছেন এবং রক্ত দিতে বাধ্য হচ্ছেন। এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা বলতে চাই, অর্থনৈতিক প্রতিষ্ঠান হোক, ব্যাংকিং প্রতিষ্ঠান হোক, অথবা হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান হোক, সামাজিক প্রতিষ্ঠান বা ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, এই কোন প্রতিষ্ঠান এরা হচ্ছে স্ব ক্ষেত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। রাজনৈতিক কর্মপরিবেশ তারা এদেরকে স্পর্শ করবে না অথবা তাদেরকে কলুষিত করবে না। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে তারা এই সংস্কার পরিকল্পনা যেগুলো আছে সেগুলো এগিয়ে নেবেন, যাতে করে প্রাতিষ্ঠানিক সংস্কার এটা অব্যাহত থাকে। ৩ নাম্বার আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের বৈদেশিক নীতি। আমরা সময়ে সময়ে যেটা দেখতে পাই, দেখুন, আমরা শ্রদ্ধা জানাই, গতকালকে তাকে দাফন করা হয়েছে, জানাজা হয়েছে আমাদের ওসমান হাদি ভাই বলে সেই যুবক ভাই এর যে কণ্ঠস্বর, সেটা হচ্ছে যে আমরা যাতে একটি মানে সার্বভৌম জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি এবং হচ্ছে আমরা কারো রাজনীতি এবং হচ্ছে তাদের পররাষ্ট্র নীতির দ্বারা যাতে হচ্ছে আমাদের মর্যাদা এটা ভুলণ্ঠিত না হয়। আমরা বীরের জাতি। সুতরাং দেশে দেশে আমাদের এই যে রাজনৈতিক অস্থিরতার কারণে বিভিন্ন সময় আমাদের যে মানে একটা প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে হয়, সেখান থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি। আমাদের পররাষ্ট্র নীতিতে যাতে হচ্ছে কোনো ধরনের বিভাজন না থাকে। যখন যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, আমরা একটি শক্তিশালী পররাষ্ট্র নীতির উপর ভিত্তি করে আমরা দেশে যারা আছি, আমাদের যারা ব্যবসায়ী মহল এবং প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, তারা যাতে এই দেশের পাসপোর্ট নিয়ে, এই দেশের মর্যাদা নিয়ে গর্ববোধ করতে পারেন, সেই লক্ষ্যে আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দলসমূহ তারা ইশতেহার ঘোষণা করবেন, যার উপর ভিত্তি করে জনগণ ম্যান্ডেট দিলে মূল কথা হচ্ছে তারা বিচার, সংস্কার এবং হচ্ছে গণতান্ত্রিক উত্তরণের পথে এই দেশকে একটি মর্যাদাকর আসনে নিয়ে যাবেন। সেই প্রত্যাশা আমরা আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে রেখে যেতে চাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডক্টর শহীদুল ইসলাম জাহিদ। আমি এবার একটু আসতে চাই ডক্টর মাহফুজ কবির আপনার কাছে। আপনার আলোচনার মধ্য দিয়ে আমরা চেষ্টা করব আজকের আলোচনার সমাপ্তি টানতে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর আমরা শুনেছি সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে প্রায় প্রতিজন উপদেষ্টাই বলবার চেষ্টা করেছেন যে তারা তাদের মেয়াদকালে
তারা এই সংস্কার বা অর্থনৈতিক যে মুক্তি যে জন্য জুলাই বিপ্লব হলো সেটি যাতে কার্যকরভাবে করা যায়, তারা সেজন্য 3টি ধাপ বেছে নিয়েছেন। একটি হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা, একটি মধ্যমেয়াদী পরিকল্পনা, একটি স্বল্পমেয়াদী পরিকল্পনা। আমরা স্বল্পমেয়াদী পরিকল্পনার অনেকগুলোকে উদ্যোগ আমরা দেখেছি। দীর্ঘমেয়াদের জন্য কি কি রূপকল্প রেখে যাচ্ছে সেগুলো আসলে কতখানি যুক্তিযুক্ত সেই বিষয়টাতে আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই বা আপনার বক্তব্য শুনতে চাই। ধন্যবাদ। এই যতগুলো সংস্কার কমিশন হয়েছে এবং এটি ছাড়াও যে সমস্ত যে টাস্কফোর্স হয়েছে এবং কমিটি হয়েছে, তো সেখানে আসলে অনেক সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং এই যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো আছে তার মধ্যে অনেকগুলো কাঠামোগত সংস্কারের প্রস্তাব আছে যেটার জন্য আসলে প্রতিষ্ঠানের নিজস্ব যে পরিবর্তন সেগুলো কিন্তু রয়েছে। তার মানে হলো যে প্রতিষ্ঠানগুলো এখন যে পর্যায়ে কাজ করছে তো এইভাবে কাজ করলে আসলে হবে না, তো তাদের একটা খোল নলচেটা পাল্টে ফেলতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু দীর্ঘমেয়াদী প্রস্তাব এবং এটার জন্য আসলে যে ব্যাংকিং খাতে সেখানে আমাদের দীর্ঘমেয়াদী অনেকগুলো বিষয় আছে, সেখানে খেলাপি ঋণ কমিয়ে নিয়ে আসার জন্য যে অনেকগুলো বিষয় আছে এবং এটি ছাড়াও আমাদের যে পুঁজিবাজার, তো সেখানেও আইনগত কিছু পরিবর্তন প্রয়োজন এবং একই সঙ্গে যে এই যে শেয়ার তার মধ্যে যে ধরনের কিছু আইনগত ভিত্তি থাকে বা সেটা কীভাবে পরিচালিত হবে, তো সেই বিষয়গুলো কিন্তু জড়িত রয়েছে। একই সঙ্গে আমরা দেখেছি যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, তো এটা অত্যন্ত দুঃখজনক যে তারা জাতীয় একটি পরিসংখ্যান প্রণয়নকারী সংস্থা, তো তাদের নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আমরা শুনতে পেয়েছি যে সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে, শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা অনুযায়ী কিন্তু এই বিভিন্ন নাম্বার তৈরি করা হয়েছে, ফেব্রিকেটেড ইনফরমেশন তৈরি করা হয়েছে এবং এটার মাধ্যমে যে সমস্ত যে পরিকল্পনা দলিল তৈরি করা হয়েছে দেখা গেছে যে সেটাও কিন্তু মিসলিডিং হয়েছে। তো সেটা দেশের যে প্রকৃত অবস্থা সেটা কিন্তু আসলে আমরা সেখান থেকে পাইনি। তো সেই জায়গাতে যে একটা বড় সংস্থার প্রস্তাব রয়েছে সেটা হলো যে এখন যে নাম রয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, সেই নামটা পরিবর্তন করে স্ট্যাটিস্টিক্স বাংলাদেশ নামে একটা নামের কথা হয়েছে। তো সেটা একটা দীর্ঘমেয়াদী বিষয়। তো এরকম আমরা দেখতে পেয়েছি যে পুলিশ সংস্কার, বিচার ব্যবস্থা যে সংস্কার, নির্বাচনের সংস্কার এবং এটা ছাড়াও স্থানীয় সরকার সংস্কার, তো বিভিন্ন রকমের সংস্কারের বিষয় আছে যেখানে কিন্তু অনেক দীর্ঘমেয়াদী প্রস্তাবগুলো আছে। আমাদের নিজেদের কমিশন থেকে কিন্তু আমরা অনেকগুলো প্রস্তাব দিয়েছি যেগুলো আসলে দীর্ঘমেয়াদে সেটা বাস্তবায়ন করতে হবে। তো সব মিলিয়ে আসলে কাজ অনেক। কিন্তু এর মধ্যেই আমরা দেখলাম যে একেবারে এই সরকারের প্রথম দিকে যে হোয়াইট পেপার কমিটি প্রথম যে কমিটিটি করলো তাদের সুপারিশের কোনো কিছুই আমলে নেওয়া হয়নি, এরকম বক্তব্য কমিটির কর্ণধারের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি। কারণটা কি আসলে বাস্তবে কি তাই? আসলে সবকিছু যে উপেক্ষা করা হচ্ছে বিষয়টা এরকম নয়, বরং এই ব্যাংকিং খাত থেকে যেরকম একটা আমরা একটা ভয়ঙ্কর কিছু খবর পাচ্ছিলাম যে বিপুল পরিমাণে অর্থ আসলে খালি করে ফেলা হয়েছে, পাচার করা হয়েছে, তো সেটাকে বন্ধ করার জন্য কিন্তু ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেখানে একটা টাস্কফোর্স তৈরি করা হয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক কিন্তু বেশ কিছু কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। এখন তো আমরা শুনতে পাই না যে অর্থ পাচার হচ্ছে এবং একই সঙ্গে ব্যাংকিং খাতে কিন্তু অনেক খাতে শৃঙ্খলা ফিরে এসছে। সুতরাং কিছু কাজ হচ্ছে, কিন্তু এত বেশি আসলে সংস্কার প্রয়োজন আমাদের। তো এখন সেটি আসলে একদিনে তো বাস্তবায়ন করা সম্ভব নয়। আর এই যে অন্তর্বর্তী সরকার তাদের তো অনেকগুলো কাজ, তো সেই কাজগুলো তো ধীরে ধীরে করতে হবে এবং একই সঙ্গে অন্যান্য আরও অনেক কমিশন আছে, কমিটি আছে, টাস্কফোর্স আছে, তো তাদের রিপোর্টগুলো তো দেখতে হবে। তো আমি মনে করি যে আসলে যেহেতু সরকার অনেকগুলো আসলে অধ্যাদেশ করেছেন এবং অনেক কাজ করেছে ইতিমধ্যে, কিন্তু বাকি যে কাজগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু দায়িত্ব হলো পরবর্তী সময়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের। তো সেই ভরসার জায়গাটা রাখতে হবে এবং এখনই হতাশা প্রকাশ করলে যারা আসলে এই যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে মুখ থুবড়ে ফেলার জন্যে এবং একই সঙ্গে যে দুর্নীতি, অর্থ পাচার যেগুলো তারা করেছেন তারা কিন্তু হাততালি দিচ্ছেন দূরে বসে বসে। সুতরাং আমরা যেন এমন কোনো কথাবার্তা না বলি যাতে করে এই হতাশা প্রকাশ পায় এবং আমাদের আসলে কনস্ট্রাকটিভ ওয়েতে এঙ্গেজ হতে হবে পরবর্তী সরকারের সঙ্গে এবং এই যে যাতে সংস্কারগুলো হয় এবং চলমান থাকে সেটার জন্য সব দিক থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আর সিভিল সোসাইটির দায়িত্ব, এক্সপার্টদের দায়িত্ব কিন্তু সবচেয়ে বেশি এখন, তার কারণ তারা কিন্তু নন পার্টিজান, তাদের উপরে মানুষ ভরসা করে এবং এই অন্তর্বর্তী সরকারও তাদের উপরে ভরসা করে কিন্তু এই কমিশনগুলো বা টাস্কফোর্স বা এই যে কমিটিগুলো তৈরি করেছে। তো এখন আমরা যদি হতাশা প্রকাশ করি তাহলে তো পরবর্তী সময়ে তো অনেকেই সুযোগ সন্ধানী রয়েছে, নতুন করে সুযোগ সন্ধানী তৈরি হবে ভবিষ্যতে। সেটি যাতে না হয় এটার জন্য আমাদের আশাবাদী হতে হবে এবং আমাদের পরবর্তী সরকারের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে যে সংস্কারগুলো বাকি আছে তো সেগুলো যাতে বাস্তবায়ন করা হয়, তো সেটার কাজ করতে হবে। এইভাবে করে সবাই মিলে আসলে ইতিবাচকভাবে যদি আমরা অগ্রসর হই তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের অবশ্যই ইতিবাচক পরিবর্তন হবে। আমি শেষ করব তার আগে শহীদ শরীফ হাদির একটি কবিতায় হাদি লিখেছে, আমার রক্ত
রসে শুধু অসহায়ত্ব আর অভাব, কাগজের কামলারা তারে আদর করে মুদ্রাস্ফীতি ডাকে। এই মুদ্রাস্ফীতি থেকে আমরা মুক্তি পাচ্ছি না কেন, যদি সংক্ষেপে বলেন। না, এটার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের এটা কনজারভেটিভ আমি বলবো যে একটা মনিটারি পলিসি। তো আমরা যদি এটাকে একটু ফ্লেক্সিবল করতে পারতাম, একটু নমনীয় করতে পারতাম, সুদের হার কিছুটা কমাতে পারতাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীদের যে উৎপাদন খরচ, এই বিপণন খরচ, সেগুলো কমতো। তো ওই জায়গাতে আমরা একটু ভুল করেছি। আমি মনে করি যে নতুন সরকার আসবেন, তো তারা এটাকে একটু সিরিয়াসলি দেখবেন এবং যাতে এই আমাদের মুদ্রানীতি ব্যবসা বান্ধব হয় এবং যাতে উৎপাদন খরচ কমে, তো সেটা যদি করতে পারি তাহলে হোপফুলি আমাদের এই যে মূল্যস্ফীতি সেটা কিছুটা কমে আসবে। ধন্যবাদ জনাব মাহফুজ কবির, আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ডক্টর শহীদুল ইসলাম জাহিদ, আপনাকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আলোচনা শেষ করব এখানেই। তার আগে জানিয়ে রাখছি, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময়ে সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফেজ।